হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSCGS 101 এ তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, যেটা কলোনিয়াল ইম্প্যাক্ট অফ দ্য কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া পার্ট 1। তো প্রত্যেকে কিন্তু খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, এবং আমাদের তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এখান থেকে যদি বোঝো ঠিকঠাক করে অনেক রকম প্রশ্ন কিন্তু তোমরা পাবে। দেখো, এখানে আমরা একটা ম্যাপ দেখছি যেটা ওয়েস্ট এশিয়া। এটা কেন আমি রেখেছি? ইতিহাস তো পড়ছি, ভূগোল তো পড়ছি না, বা কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ছি না, যে কেন আমরা এটা পড়ছি। দেখো, এটা বোঝার জন্য যে আমাদের যে এই জায়গাগুলো ছিল, মেডিটেরিয়ান সি, রেড সি, গালফ এডেন, এটা কেন বুঝছি আমরা? এই এরিয়াটা ইউরোপিয়ান, তুমি দেখতে পাচ্ছ ইউরোপ, তোমরা দেখতে পাচ্ছ, এক মিনিট দাঁড়াও, এই যে আমরা দেখতে পাচ্ছি ইউরোপ, ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কোন রুট ধরে, এবং এই যে জায়গাটা রেড সি এরিয়া, পার্সিয়ান গালফ, এগুলো কতটা ইম্পর্টেন্ট এরিয়া ছিল ট্রেড রিলেটেড। এবং পুরো আমাদের ওয়েস্ট এশিয়া, এবং তারপরে ওয়েস্ট এশিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সিরিয়া, জর্ডান, এই এরিয়া, এগুলোর সাথে আমাদের ইউরোপিয়ানরা কি করেছে, আমাদের মাধ্যম হচ্ছে ট্রেড, ঠিক আছে। বিশেষ করে তোমরা জানো যে রেড সিতে আমাদের টার্কি এবং ইটালির একটা মনোপলি ছিল, পর্তুগিজরা আসার পরে সেই মনোপলি বন্ধ হয়ে যায়। আমি এখানে রাখতে চেয়েছি এই কারণে যে এই রিজিয়নে আমরা জানি যখন ব্রিটিশরা ভারতবর্ষে আসে, ইউরোপিয়ান পাওয়ার তো অনেকেই আসে, সেখানে ব্রিটিশরা হচ্ছে প্রধান বা শক্তিশালী, আমরা বলতে পারি উপনিবেশী, যারা উপনিবেশ স্থাপন করে, এবং তাদের প্রধান রাইভালরি আর কোনো পর্তুগিজ, ডেনিস বা ডাচ এরা কেউ না। প্রধান হচ্ছে কারা? আমাদের ফ্রেঞ্চরা, ঠিক আছে, ছিল। তো এবার আমরা জানি যে ফ্রেঞ্চ রিলেশন রাখার জন্য টিপু সুলতান, ইঙ্গো মহীশূর, এগুলো তো সব ঠিক আছে, কিন্তু আরও একটা বিষয়, নেপোলিয়ন, রাশিয়ান থ্রেট, এটা কিন্তু সব থেকে বড়। আমরা জানি যার জন্যই কিন্তু ভারতের প্রত্যেকটা প্রদেশকে নিজের অধীনস্থ করার চেষ্টা করেছিল কিন্তু ব্রিটিশরা, ঠিক আছে। তাহলে এটা আমাদের জানতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ান থ্রেট বা রাশিয়ান এরিয়া, এই প্রত্যেকটা রিজিয়ন কিন্তু ফেভারে ছিল, কিন্তু একটা সময় ব্রিটিশরা কি করতে চেয়েছিল, এই এরিয়াগুলোতে নিজেদের অধীনস্থ বা নিজেদের পপুলারিটি বাড়াতে চেয়েছিল। এবং একটা সময়ের পর যখন দেখা যাচ্ছে ইরান, একই সঙ্গে সৌদি আরবিয়া, এই প্রত্যেকটা রিজিয়ানও কি হচ্ছে ধীরে ধীরে, যেখানে এই রিজিয়ানগুলোতে তো ব্রিটিশদের একটা পাওয়ার ছিল, দেখা যাচ্ছে ধীরে ধীরে একটা সময় রাশিয়ান ফেভার হচ্ছে, পপুলারিটি পাচ্ছে রাশিয়া। তো তখন তাদের একটা চিন্তার বিষয় হয়ে যায়, এবং তারা কি করে, শুরু করে কিন্তু আমাদের, যেটা আমরা বিভিন্ন রকম পলিটিক্যালি, ইকোনমিক্যালি পুরো ভারতকে ঘিরে ধরা, যাতে কোনোভাবে না রাশিয়ান থ্রেট যেটা ছিল সেটা সাকসেস হতে পারে। তো এখানে আমরা যখন ইন্ডিয়ান কন্টিনেন্ট পড়বো, বা এই যে কলোনিয়াল রুল পড়বো, যে সব থেকে ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এইভাবে পড়বো। তো প্রথম পার্টে আমরা কিছু আলোচনা করবো, যেখানে আমরা দেখবো যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের শিয়া ডাইনেস্টি, আমরা জানি যে যত মুঘল পড়েছি, লোধি পড়েছি, এখানে আমরা কি পড়েছি, আমরা পড়েছি হচ্ছে সুন্নি মুসলিম, কিন্তু এখানে শিয়া ডাইনেস্টি ছিল। যেমন দেখো, বামনি সুলতানি, জৌনপুর সুলতানেট, বিদার সুলতানেট, বেরার সুলতানেট, আহমেদনগর সুলতানেট, চাক ডাইনেস্টি, কুতুবশাহী ডাইনেস্টি, আদিল শাহী ডাইনেস্টি, নাজিম শাহী ডাইনেস্টি, নবাব অব রামপুর, নবাব অব আওয়াধ, নবাব অব বেঙ্গল, নবাব অব সিলহিট, তালপুর ডাইনেস্টি, হুনজা এবং নগের, এই প্রত্যেকটা রিজিয়ন তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই পার্টটা নবাব অব আওয়াধ, যেটা এখন আমাদের লাগবে, ঠিক আছে, ছিল কিন্তু শিয়া ডাইনেস্টি। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং আমরা ব্রিটিশ এক্সপ্যানশন ইন ইন্ডিয়া আওয়াধ দিয়ে শুরু করব। কেন আমরা আওয়াধ দিয়ে শুরু করব? দেখো, ব্রিটিশরা, আমি যখন 1857 পলিটিক্যাল, আমরা দেখবো যে 1857 মহাবিদ্রোহ, যার পরে কি হয় 1858-তে মহারানীর ঘোষণাপত্র, এবং আমরা দেখি যে ব্রিটিশ সভারেন্টি এস্টাবলিশ হয় ইন্ডিয়াতে। কিন্তু এই যে আওয়াধ, এবং আমরা দেখেছি 1857 প্রধান কারণ ছিল পলিটিক্যাল কারণের মধ্যে দুটো, একটা সাবসিডিয়ারি অ্যালায়েন্স, যেটা বহু আগে থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করে দিয়েছিল, ওয়েলেসলি, বা তার আগে আমাদের সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাডপ্ট করেছে কোথা থেকে, ফ্রেঞ্চ গভর্নর ডুপ্লেক্সের থেকে। তো এই জায়গাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, যে আমরা যখন আওয়াধ পড়বো, আওয়াধ রিজিয়ন পড়বো, তখন আমাদেরকে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে।
Emergence of the Awadh as an independent state. As the Mughal Empire declined, they lost its control. Awadh grew stronger and more independent. তো আমরা জানি সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা ডক্ট্রিনাল ল্যাপস, এই দুটোর মাধ্যমে, এই দুটোর দ্বারা কিন্তু আওয়াধকে অকুপাই করা হয়নি। আওয়াধকে কেন অকুপাই করা হয়েছে? কুশাসনের অজুহাত দেখিয়ে। সে তো অনেক পরে, কিন্তু এখানে আমরা কি দেখতে পাবো যে এখানে কে ফাউন্ড করেছেন? আমরা আওয়াধ ওয়াজ ইম্পর্টেন্ট বিকজ ইটস কন্ট্রোল দ্য দোয়াব fertile land, Ganga Jamunar fertile land, had enough wealth to safeguard its independence from the threats of the increased influence of the English East India Company. The Nawabs of Awadh were a Persian Shia Muslim dynasty from Nishapur, and Sadat Khan Burhanul Mulk was appointed the first Nawab of Awadh 1722 AD, who set up his court Faizabad near Lucknow. His successor was Safdarjung, an influential noble at the Mughal court in Delhi. তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখবে যে এখানে নবাব যিনি এস্টাবলিশ করলেন, যে ফার্স্ট নবাব হলো আওয়াদের কত সালে? 1722 খ্রিস্টাব্দে। কে হলেন? সাদাত খান বুরহান মুলক। ঠিক আছে, এবং সেট আপ দ্য কোর্ট ফৈজাবাদ নিয়ার লখনৌতে। এই জায়গা থেকে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, দেখো আমরা যখন সুজাউদ্দৌলা কিভাবে আওয়াধ রিজিয়ান, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি ফার্টাইল ল্যান্ড, ঠিক আছে, ব্রিটিশদের অধীনস্থ হয়। তো তার জন্য আমাদেরকে দেখতে হবে এই যে বক্সারের যুদ্ধ বা ট্রিটি অফ এলাহাবাদ, যেখানে আমরা দেখলাম যে আমাদের শাহ আলম টু এবং আমরা দেখতে পারলাম সুজাউদ্দৌলা মীর কাসিম। তো শাহ আলম টু আর সুজাউদ্দৌলাই হচ্ছে ছিল ট্রিটি, যাদের কাছ থেকে পেলো ব্রিটিশাররা। The third Nawab Shujaudullah broke ranks with the Britisher after forming alliance with the Mir Qasim, the deposed Nawab of Bengal. He alone, deposed means হচ্ছে মীর কাসিমকে সরিয়ে মির্জাফরকে বসানো হয়েছে। যখন মীর কাসিম একের পর এক আক্রমণ করতে থাকে বিভিন্ন রকম ব্রিটিশদের অফিস, পুলিশ স্টেশন, ঠিক আছে, এই প্রত্যেকটা রিজিয়নে, তো তখন তাকে কি করা হয় এবং ব্রিটিশদের যে পলিসি ছিল সেগুলো তিনি কিছুতেই রাজি হন না, এবং উনি কি করেন, একটা জয়েন্টলি বিরোধিতা বা বিদ্রোহ শুরু করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ডিপোজ নবাব অফ বেঙ্গল, হি অ্যালং উইথ মীর কাসিম অ্যান্ড মুঘল এম্পায়ার শাহ আলম টু ওয়াজ ডিসিসিভলি ডিফিট ব্যাটেল অফ বক্সার। তো ব্যাটেল অফ বক্সার কত সালে হয়? 22nd to 23rd October 1764 AD by the British, and was forced to cede parts of his territory. As part of their accession design, the British appointed resident in 1773 AD, thereby gaining control of more territory and authority in the state. The Nawab was Ashafuddullah, who shifted the capital from Faizabad to Lucknow. তো আমরা দেখতে পাচ্ছি আসাফুদ্দৌলাকে, যিনি ফোর্থ নবাব ছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে আওয়াদের প্রথম ক্যাপিটাল ছিল ফৈজাবাদ। এই ফৈজাবাদ পরবর্তীকালে কিন্তু আমাদের কি করলো, যেটা 4th নবাব যিনি ছিলেন উনি কিন্তু ফৈজাবাদ থেকে লখনৌতে ট্রান্সফার করেন। তো সুজাউদ্দৌলা, আমি লম্বা লিস্ট দিয়ে দিচ্ছি কোন রাজা কোন সময় রয়েছে, প্রত্যেকে কিন্তু দেখে নেবে। আর এখানে নবাব সাদাত আলী খান, এই চারজনকে কিন্তু মনে রাখতে হবে। সাদাত আলী খান ছিলেন আওয়াদের রুলার, যিনি প্রথম পারফেক্ট রুলার ছিলেন, এবং উনি কিন্তু সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেছিলেন, ঠিক আছে, সেই জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এবার আমরা যেটা দেখতে পাবো যে অ্যানেক্সেশন অফ আওয়াধ অ্যান্ড ব্রিটিশ গভর্নমেন্ট, যেটা 7 ফেব্রুয়ারি 1856-তে কুশাসন বা মিস গভর্নেন্স বা মিস রুলের অজুহাত দেখিয়ে কিন্তু কোম্পানি কি করেছে, আওয়াধকে কিন্তু অধীনস্থ করা হয়েছে। তো যখন ট্রিটি অফ এলাহাবাদ কত সালে সাইন্ড হয়, আমরা দেখতেই পাচ্ছি ট্রিটি অফ এলাহাবাদ সাইন্ড হয়, সাইন্ড অন অক্টোবর 1765 পোস্ট ব্যাটল অফ বক্সার। টু ডিফারেন্ট ট্রিটিস ওয়াজ সাইন্ড। যে ডিফারেন্ট ট্রিটিস আমরা দেখতে পাচ্ছি, একটা ট্রিটি হচ্ছে মুঘলদের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একটা ট্রিটি হচ্ছে আমাদের আওয়াদের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো আমরা দেখতে পাবো যে ইম্পর্টেন্স কি, দিওয়ানি রাইটস।
নাম্বার 1 দেখো কিভাবে এটা সব থেকে, যখন আমরা বলি যে কলোনিয়াল বা যে পাওয়ার, কলোনিয়াল রুল এস্টাবলিশ করছে কিভাবে ধীরে ধীরে এক একটা পাওয়ারকে নিজেদের অধীনস্থ করার পর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দিওয়ানি রাইট। তাহলে দিওয়ানি রাইট ছিল আলটিমেট, যেটা সব থেকে বড় একটা রেভিনিউ সিস্টেম ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে এলো, বাংলা, বিহার, উড়িষ্যা, যেখানে সারা ভারতের 60% আমাদের রেভিনিউ ডিপেন্ড করে। তো আমরা দেখতে পাচ্ছি যে দিওয়ানি rights to collect revenue in Bengal, Bihar, Odisha was given to the East India Company. Rupees 53 lakh per annum to be given to the Nawab of Bengal to manage his state of affairs. তাহলে কি দিল আমাদের মুঘল যিনি শাহ আলম টু, দিওয়ানি রাইট দিল 53 লাখ টাকা প্রতি বছর টু গিভেন দ্য নবাব অফ বেঙ্গল টু ম্যানেজ হিজ স্টেট অ্যাফেয়ার্স। তার পরিবর্তে পুরো রেভিনিউ দিয়ে দিল, আর 53 লাখ টাকা নবাবকে দেওয়া হবে পুরো বাংলাকে দেখার জন্য, ঠিক আছে, এবং পুরো তার স্টেট চালানোর জন্য 53 লক্ষ টাকা তাকে দেওয়া হবে। গেভ দ্য মুঘল কিং রুপিস 26 লাখ পার annum। কিসের জন্য? টোটাল রেভিনিউ অফ বেঙ্গল বিং 4 crores, 4 কোটির মধ্যে 26 লাখ টাকা দেবে, ঠিক আছে। উইথ দ্য মুঘল কিং শাহ আলম টু confines to Allahabad by the East India Company who claimed that the arrangement for his own protection, এবং এলাহাবাদ রিজিয়নটাকে কিন্তু দেবে শাহ আলম টুকে। এবং ট্রিটি সাইন্ড বাই নবাব অফ আওয়াধ, যেখানে আমরা দেখতে পাচ্ছি নবাব অফ আওয়াধকে দিতে হবে 53 লক্ষ টাকা এই যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে। তাহলে 53 লক্ষ টাকা দুটোর মধ্যে কিন্তু আছে, একটা দেবে শাহ আলম টুকে, একটা সুজাউদ্দৌলাকে দিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। জমিনদারি, তার সাথে জমিনদারি অফ বেনারস অ্যান্ড আদার ভিলেজেস টু বি গিভেন বলবন্ত সিং, ঠিক আছে, বলবন্ত সিংকে দিতে হবে, এবং এলাহাবাদ অ্যান্ড কারা টু বি আন্ডার দ্য পজিশন মুঘল কিং শাহ আলম টু। আর এলাহাবাদ আর কারাকে কিন্তু শাহ আলম টুকে দিল, ঠিক আছে। এবার আমরা যেটা দেখতে পাবো ডুয়েল গভর্নমেন্ট ফরমেশন। এই ডুয়েল গভর্নমেন্ট ফরমেশন আমরা জানি যে ফর্ম 1765, যেখানে আমাদের বক্সারের যুদ্ধের পর থেকে, যেখানে বোথ নবাব অফ বেঙ্গল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ার রুলিং ইন দ্য সেম প্লেস সেম টাইম। কিভাবে? একটা দিওয়ানি রাইট, একটা হচ্ছে নিজামত রাইট। দিওয়ানি রাইট কোম্পানিকে দেওয়া হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজামত রাইট দিয়েছে, যেটা সব থেকে ঝামেলার, ঠিক আছে। যেখানে দিওয়ানি রাইট হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নিজামত রাইট দিয়েছে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট, যেখানে শাসন করা, ঠিক আছে, সমস্ত অন্যায়, কুপ্রথা, কুশাসন এগুলো খতিয়ে দেখা, এটা কাকে দিচ্ছে? নবাবকে দিচ্ছে। নবাব ওয়াজ টু ম্যানেজ দ্য হোল স্টেট with just 53 lakh per annum, which was nearly impossible. People Bengal, Bihar, Odisha suffered from this as Nawab claim did not have money to help. Nawab claim did not money to help. হেল্পের জন্য এর বেশি কোনো অ্যামাউন্ট তাকে দিতে পারবে না, ঠিক আছে। হোল স্টেটের জন্য তাকে 53 লক্ষ টাকা পার annum দেওয়া হচ্ছে, তারপর কিছু দিতে পারবে না। এবং ইআইসি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্লেমড দে ওয়ার নট রুলার্স, ঠিক আছে, তারা কিন্তু রুলার্স না। রুলার কিন্তু রাজাকেই দেওয়া হয়েছে বা নবাবকেই দেওয়া হয়েছে, তারা কি রেভিনিউ আদায়কারী। রেভিনিউ হচ্ছে মালিকানা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওয়ার্কিং ডুয়েল গভর্নমেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিড নট এমপ্লয় এনি ওয়ান ফর দ্য কালেকশন রেভিনিউ। 2 ডেপুটি দিওয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য নবাব ওয়ার্ক অন বিহেভিয়ার। নবাব ঠিক করবে দুজনকে বেছে দেবে যে দুজন কাজ করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে। তাহলে তুমি বুঝতে পারছো এখানে যে আদায় করার কাজটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে না, আদায় করার কাজটা কিন্তু করছে এই যে দুজন অফিসিয়ালকে নিয়োগ করেছে, একে কিন্তু পেমেন্ট করবে নবাব, একে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেমেন্ট দেবে না। এবং নবাবের দুজনকে আমরা দেখতে পাচ্ছি কাদের কাদের নিয়োগ করা হয়েছিল, রাজা সিতাব রয় বিহারের এবং রাজা খান বেঙ্গলের। এবং অ্যাবলিশমেন্ট অফ ডুয়েল গভর্নমেন্ট, ঠিক আছে। তো এটা খুব ভালো করে দেখবেন, লিস্ট অফ দ্য রুলার্স, আমাদের যত রুলার্স আছে, সুজাউদ্দৌলা আমরা দেখতে পাচ্ছি 3rd, ঠিক আছে, 4th রুলার আসাফউদ্দৌলা, যেখানে কিন্তু আমরা দেখতে পারলাম আসিফ জাহ মির্জা, ঠিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কত সালে তার সময়সূচি, কত সালে, ঠিক আছে, 1798 থেকে 1814। আমরা সাদাত আলী খানের সময় আমরা কি দেখতে পাই যে
সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করলো আওয়াধ। আর একদম শেষে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 56-58 দেখতেই পাচ্ছি বেগম হজরত মহল, এবং এই যে 56 ওয়াজিদ আলী শাহের সময় কিন্তু কুশাসন দেখিয়ে ও যে ওয়াজিদ আলী শাহের সময় কিন্তু আওয়াধকে পুরোপুরি অকুপাই করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার ধীরে ধীরে আমরা জানি যে 1600 থেকে 1613, 1615, 1632, 1600 যেটা মাদ্রাজ অকুপাই করা, তারপরে 39-এ হচ্ছে আমাদের যেটা ফোর্ট এস্টাবলিশ করলো, ফার্স্ট ফোর্ট যেটা সেন্ট জর্জ, ঠিক আছে, ফোর্ট এস্টাবলিশ করা। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ফোর্ট কিভাবে এস্টাবলিশ করছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ফোর্ট কিন্তু আমরা জানি প্রথম ফোর্ট কোনটা, যেটা হচ্ছে চেন্নাইতে 1644 খ্রিস্টাব্দে ফার্স্ট ফোর্টেস, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা আমরা বিহার, বেঙ্গল, এই প্রত্যেকটা রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি। এবং মাহিম ফোর্ট ইন মুম্বাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আঞ্চুথেনু ফোর্ট ইন বেরকালা এবং থালাসেরি ফোর্ট নিয়ার কান্নুর। এই প্রত্যেকটা রিজিয়ন কিন্তু ভালো করে মনে রাখতে হবে কোন ফোর্ট কোথায় আছে, কত সালে হয়েছে, কি পারপাসে এস্টাবলিশ হয়েছিল। তো আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফোর্টগুলো, এই প্রত্যেকটা ফোর্ট কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, কোন ফোর্ট কোথায় অবস্থান করছে। এবার আমরা কলোনিয়াল রুলে, তাহলে যখন আমরা বক্সারের যুদ্ধ দেখতে পারলাম, তাহলে বক্সারের যুদ্ধের পর কি হলো, পুরো দেওয়ানি রাইটটা ইস্ট ইন্ডিয়া, মেন যে রিজিয়ন তার দেওয়ানি রাইট ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেল। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি যে ইকোনমিক সিস্টেম কিভাবে কন্ট্রোল করছে। তোমরা জানো যে এখানে যখন আমরা ইকোনমিক সিস্টেম পড়বো, তো ইকোনমিক সিস্টেমের মধ্যে আমরা কি পড়বো, একটা হচ্ছে 3টে স্টেজ ছিল ইকোনমিক সিস্টেমে, ঠিক আছে। একটা হচ্ছে মার্চেন্টিজম, একটা হচ্ছে আমাদের মার্চেন্টিজম, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম, ঠিক আছে, আর একটা হচ্ছে ফিসকাল ক্যাপিটালিজম। তো 3টে ভাগে কিন্তু আমাদের যত আমরা দেখি যে ব্রিটিশাররা বা ইউরোপিয়ানদের মধ্যে যে ধারা ছিল বা যে প্রথা ছিল ইকোনমিক্সের ক্ষেত্রে, মার্চেন্টিজম যেটা 1700 যেটা হচ্ছে আমাদের 1757 থেকে শুরু হবে, একদম যেখানে ড্রেন অফ ওয়েলথ আমরা বলি এই সময়টা থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম যেটা হচ্ছে 1813 থেকে 1857, আর হচ্ছে ফিসকাল ক্যাপিটালিজম, আর একটা হচ্ছে ফিসকাল ক্যাপিটালিজম, এটা হচ্ছে আমাদের 1800। ফিসকাল ক্যাপিটালিজম কি বলতো, যত প্রোডাকশন হচ্ছে, যত ভারতবর্ষের মধ্যে বা যত কলোনি রয়েছে তার মধ্যে যত প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনের ওনারশিপ হচ্ছে আলটিমেট হবে ব্রিটিশাররা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে খুব ভালো করে, এগুলো কিন্তু যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি হোয়াট টু প্রডিউস, যেটা প্রোডাকশনের মেন বিষয়, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস অ্যান্ড ফ্রম হোম টু প্রডিউস। পুরো ক্যাপিটালিস্ট ফিচার কিন্তু আমরা জানি যে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের মধ্যে পার্থক্যটা কি। ক্যাপিটালিজম হচ্ছে সবসময় ফোকাস করে প্রফিটের উপরে, যেটার ডিমান্ড বেশি সেটার প্রোডাকশন বেশি, আর ডিপেন্ড করে আমাদের ক্যাপিটালিজম আর সোশ্যালিজম হচ্ছে দু রকমের ইন্ডাস্ট্রি। এক রকমের ইন্ডাস্ট্রি ডিমান্ড বেশি, এক ধরনের ইন্ডাস্ট্রি ধরো ডিমান্ড আর হচ্ছে না, তো তাকে কিভাবে ডেভেলপ করা হবে সেটা কিন্তু চিন্তা করবে সোশ্যালিস্ট বা আমাদের সোশ্যালিজম, ক্যাপিটালিজম না। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এই 3টে যে ফিসকাল ক্যাপিটালিজম, এছাড়া যখন ইউরোপিয়ানরা ব্রিটিশাররা ভারতবর্ষে রাজ করছে তখন তারা কিছু সিস্টেম তারা নিয়ে এসেছিল। তো সেই সিস্টেমগুলো কি ছিল তার আগে আমরা দেখে নেব যে ব্রিটিশ কলোনিয়াল রুল টু ইন্ডিয়ান ইকোনমি। দ্য ফলোয়িং পয়েন্টস হাইলাইট 6 মেন ইম্প্যাক্টস অফ দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল ইন্ডিয়ান ইকোনমি। তাহলে ঔপনিবেশিক শাসন কি করে অর্থনীতিকে ধ্বংস করছে, দ্য ইম্প্যাক্টস অফ দ্য কি ইম্প্যাক্ট ছিল, কিভাবে ধ্বংস হয়। নাম্বার 1, ডিস্ট্রাকশন অফ দ্য ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট। এটা কিভাবে হচ্ছে, আমরা জানি যে ইউরোপিয়ান পাওয়ার কি, সেটা ইউরোপ হচ্ছে আমাদের মেশিন বেসড ইন্ডাস্ট্রি, ইউরোপে। ইন্ডিয়াতে কি, ইন্ডিয়া কি লেবার বেস ইন্ডাস্ট্রি। তাহলে মেশিন বেস ইন্ডাস্ট্রি আর লেবার বেস ইন্ডাস্ট্রির মধ্যে তফাৎটা কি, লেবার বেস ইন্ডাস্ট্রি কি হচ্ছে একটা প্রোডাকশনে বেশি সময় লাগছে, কম প্রোডাকশন হচ্ছে, টাইম বেশি লাগছে, কম প্রোডাকশন হচ্ছে।
মেশিন বেস ইন্ডাস্ট্রিতে কি কম সময় বেশি প্রোডাকশন, চিপ হচ্ছে তার জন্য, যে ইনপুট চার্জ কিন্তু কম দিয়ে তারা কি করছে, চিপ প্রোডাক্ট তারা মার্কেটে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের মার্কেটে যে একটা দেশীয় প্রোডাক্টের দাম বেশি হচ্ছে, তার কারণ সেটা লেবার বেস ইন্ডাস্ট্রি, সেখানে পার হেড তাদেরকে চার্জ করতে হয়, তাদেরকে স্যালারি দেওয়া, এটা হচ্ছে তাদের একটা এক্সট্রা। যেখানে মেশিন কি করছে, মেশিন কম সময় বেশি প্রোডাকশন করতে পারছে, তো তারা পুরো বাজার ছেয়ে কি হয়ে গেল, বিলেতি পণ্য হয়ে গেল। নিউ ল্যান্ড সিস্টেম, যেটা আমরা জানি যে রেভিনিউ সিস্টেম আমরা দেখতে পাই, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, যত রকমের আমাদের কমার্শিয়াল ক্রপ যেগুলো আছে, ঠিক আছে, ইন্ডিগো, কটন, জুট, ঠিক আছে, এগুলোর উপরে বেশি ফোকাস করা হচ্ছে, যে পুরো এগ্রিকালচারকে র মেটেরিয়াল, মানে ভারতবর্ষকে তারা কি বানাতে চাইছে, ভারতবর্ষকে তারা বানাতে চাইছে যে আমাদের ইন্ডাস্ট্রি অফ র মেটেরিয়াল অ্যান্ড মার্কেট ফর ফিনিশড গুড, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট অফ রেলওয়ে নেটওয়ার্ক, অকিউরেন্স অফ ফেমাইন্স, ট্রান্সফর্মিং ট্রেড প্যাটার্ন, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তো ডিস্ট্রাকশন অফ ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট, আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড ক্রিয়েটেড আ সিরিয়াস ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ইকোনমি অ্যাজ ইটস reversed the character or composition of Indian foreign trade. This led to destruction of Indian handicraft. Although there was no substantial growth modern factory industry, the factors which were responsible for the gradual decay of the Indian, যেটা আমি এই সবে বললাম, Indian handicraft were disappearance of princely courts and the patronage, aggressive trade policy of East India Company and British government, increasing competition British মেশিন মেড গুডস অ্যান্ড ইনক্রিজ দ্য ডিমান্ড অফ দ্য ওয়েস্টার্ন। যেহেতু আমরা জানি যে মেশিন প্রোডাক্টের কি হচ্ছে, ফিনিশিং ভালো হয়, দেখতে সুন্দর হয়, ঠিক আছে, দাম কম হয়, তাহলে কোনটা বেশি, বাজারে তুমি দেখছো দুটো জিনিস রয়েছে, যে জিনিসটার ফিনিশিং অত ভালো না, অতটা কালার ম্যাট করছে, অতটা উজ্জ্বল্য নেই, ঠিক আছে, আর দামও বেশি, আর পাশেই রয়েছে কি ভালো ফিনিশিং রয়েছে, ঔজ্জ্বল্য রয়েছে বা ব্রাইটনেস রয়েছে এবং দামও কম, তাহলে তুমি কোনটাকে বাঁচবে মার্কেটের মধ্যে, অবশ্যই সেকেন্ড অপশনটা তুমি বাঁচবে। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমাদের ধীরে ধীরে কিন্তু ডিপেন্ডেন্সি এগ্রিকালচারে, কারণ সবাই কি হচ্ছে, যত শিল্পপতিরা ছিল তারা তো কারণ তারা তো লস হচ্ছে, তো সবাই ডিপেন্ড হয়ে পড়ছে এগ্রিকালচার ল্যান্ডের ওপর। দেখা যাচ্ছে 55% 1901 সালে ডিপেন্ড, 1931 সালে 72%, এইভাবে কিন্তু এগ্রিকালচারের ডিপেন্ডেন্সি ইন্ডাস্ট্রি থেকে বেড়ে যেতে শুরু করে। তো আজকে আর বেশি এগোনো যাবে না, পড়ানো যাবে না, আজকে এইটুকু পর্যন্ত। সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্টে কিন্তু আমরা এগুলো আলোচনা করবো। থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।